হ্যালো ফ্রেন্ডস, তোমরা কি জানো ভারতীয় সংবিধানের কত নম্বর পার্টে সিটিজেনশিপ বা নাগরিকত্বের কথা বলা হয়েছে? অথবা মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল রাইটসের কথা কত নম্বর পার্টে বলা হয়েছে? কিংবা নির্দেশমূলক নীতি বা ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি ভারতীয় সংবিধানের কত নম্বর পার্টে উল্লেখ করা হয়েছে? এই সমস্ত প্রশ্নের উত্তর জানতে হলে তোমাকে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। কিন্তু শুরু করার আগে আমি আমার ইন্ট্রোটা দিয়ে দিই। হ্যালো ফ্রেন্ডস, ইউ আর হুকড অন টু মাই ইউটিউব চ্যানেল এভলিউশন আ পয়েন্ট অফ সাকসেস। দিস ইজ ইয়োর গাইড অ্যান্ড মেন্টর প্রসেনজিৎ শিকদার। আমাদের কম্পিটিটিভ পরীক্ষায় ভারতীয় সংবিধানের পার্ট থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসেই, এবং সেক্ষেত্রে সেটি এসএসসি হোক বা পিএসসি হোক বা রেলওয়ে হোক বা অন্যান্য যে কোনো পরীক্ষা হোক না কেন, সব ক্ষেত্রেই এই পার্ট থেকে কিন্তু একটা না একটা প্রশ্ন এসেই থাকে। তাহলে চলো আজকের আমাদের টপিক এবং সাবজেক্ট জেনে নেওয়া যাক। টুডেজ সাবজেক্ট ইজ ইন্ডিয়ান কনস্টিটিউশন অ্যান্ড টুডেজ টপিক ইজ পার্টস। অর্থাৎ আজকের বিষয় হলো ভারতীয় সংবিধানের পার্টস। যে কোনো বই একটানা লেখা হয় না, চ্যাপ্টারে ভাগ করে লেখা হয়। সংবিধানও তার ব্যতিক্রম নয়, কারণ আমরা জানি যে ভারতীয় সংবিধান কিন্তু অরিজিনালি একটা বুক, ইট ইজ এ রুল বুক অফ ইন্ডিয়া। তাহলে হোয়াট ইজ কনস্টিটিউশন? কনস্টিটিউশন ইজ নাথিং বাট দ্য রুল বুক অফ ইন্ডিয়া। অর্থাৎ ভারতের সরকার, ভারতবর্ষের শাসন কিভাবে চলবে এই নিয়ম নীতি কিন্তু রয়েছে এই বইটির মধ্যে, যা কিন্তু ফিজিক্যালি এক্সিস্ট করে। তাহলে আমরা বলতেই পারি যে কনস্টিটিউশন ইজ নাথিং বাট দ্য রুল বুক অফ ইন্ডিয়া। ঠিক সংবিধান যে কোনো বই যেরকম একটানা লেখা হয় না, চ্যাপ্টারে ভাগ করে লেখা হয়, সংবিধানও তার ব্যতিক্রম নয়। এমনি কোনো ছবি চিত্র নেই, একটানা লেখা দেখলেই চক্ষু ছানা বড়া হয়ে যেত। সংবিধানেও 25টি চ্যাপ্টারে লেখা। এগুলোকে বইয়ের ভাষায় পার্ট বলা হয়। অর্থাৎ সংবিধানে আর্টিকেলগুলো 25টা পার্টে ভাগ করে লেখা হয়েছে। 1950 সালে কার্যকরী হওয়ার সময় অবশ্য এই পার্টের সংখ্যা ছিল 22টি। তাহলে তোমাদের কিন্তু একটা প্রশ্ন আসে যে অরিজিনাল কনস্টিটিউশনে কতগুলো পার্ট ছিল? না, অরিজিনাল কনস্টিটিউশনে পার্টের সংখ্যা ছিল 22টি, অর্থাৎ 22। কিন্তু অ্যাট প্রেজেন্টলি দেয়ার আর 25 পার্টস। বর্তমানে ভারতীয় সংবিধানে 25টি পার্ট রয়েছে। কারণ 1950 সালে যখন এই সংবিধান 26শে জানুয়ারি 1950 যখন কার্যকরী হয়, সেই সময় এই পার্টের সংখ্যা ছিল 22। সময়ের চাহিদা অনুযায়ী কিছু কাটছাট করা হয়েছে, কিছু আবার অ্যাডও করা হয়েছে। তাই বর্তমানে এই সংখ্যাটা এসে দাঁড়িয়েছে 25। তাহলে এবার প্রশ্ন হলো, এই সংখ্যা কি ফিক্সড, নাকি আজকে আমরা মুখস্থ করে নিলাম, কাল আবার পার্ট বেড়ে বা কমে গেল? তাহলে আমাদের জিকের ওপর প্রশ্ন চিহ্ন উঠলো আবার, তাই নয় কি? তাহলে জিকের ওপর আবার কোয়েশ্চেন মার্কস আসবে। হ্যাঁ, এই পার্টের সংখ্যা কিন্তু কমতেও পারে, আবার বাড়তেও পারে। সংবিধান সংশোধনী আইনের মাধ্যমে, অর্থাৎ কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে কিন্তু বদলে যেতে পারে এই সংখ্যা, এই পার্টের সংখ্যা। তাই আমাদেরকে সব সময় কিন্তু চোখ কান খোলা রাখতে হবে।
তবে এগুলো নিউজে এত বেশি আসে যে একটু খেয়াল রাখলেই নিজের জিকে আপডেট হয়ে যাবে। অর্থাৎ যদি আমরা একটু নিউজ পেপারটা রেগুলারলি ফলো করি তাহলে কিন্তু আমাদের প্রতিদিনের ডেইলি নিউজ পেপার থেকেই আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সটা কিন্তু পড়া হয়ে যায়। কারণ কারেন্ট অ্যাফেয়ার্স হচ্ছে এরকম একটা টপিক যেই টপিকটা কিন্তু গতানুগতিকভাবে মুখস্থ করলে হবে না। তোমাদের রেগুলার বেসিসে কিন্তু যদি নিউজ পেপারটা খুব ভালো করে পড়ো তাহলেই কিন্তু সেখান থেকে আমি বলবো 90% কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স আমরা কভার করতে পারি। তাহলে এবার চলো আসল আলোচনায় ফিরে আসা যাক। এখন বর্তমানে পার্টের সংখ্যা 25। এবার চলো এই পার্ট দেখে নেওয়া যাক। পার্ট নাম্বার 1, 1 নম্বর পার্টে রয়েছে কেন্দ্র ও তার কেন্দ্র শাসিত অঞ্চল, অর্থাৎ ইউনিয়ন অ্যান্ড দ্য স্টেটস এবং ইউনিয়ন টেরিটরিজ। এটা কিন্তু আমাদের পার্ট 1-এ রয়েছে, ইউনিয়ন অ্যান্ড দ্য স্টেটস। পার্ট 2-তে রয়েছে নাগরিকত্ব, অর্থাৎ সিটিজেনশিপ। পার্ট 3-তে রয়েছে মৌলিক অধিকার, অর্থাৎ ফান্ডামেন্টাল রাইটস। পার্ট 4-এ রয়েছে রাজ্যের নির্দেশমূলক নীতি, যাকে আমরা ডিপিএসপি নামে জানি। এই ডিপিএসপির ফুল ফর্ম কি? ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। পার্ট 4A, পার্ট 4A-তে রয়েছে মৌলিক কর্তব্য বা মৌলিক দায়িত্ব, অর্থাৎ ফান্ডামেন্টাল ডিউটি। এবার চলো পার্ট 5-এ কি রয়েছে দেখে নেওয়া যাক। পার্ট 5-এ রয়েছে দ্য ইউনিয়ন অথবা দ্য সেন্টার। পার্ট 5-এ রয়েছে কেন্দ্র, দ্য ইউনিয়ন। পার্ট 6-এ রয়েছে রাজ্য, অর্থাৎ দ্য স্টেটস। এবং পার্ট 7-এ রয়েছে প্রথম তালিকার পার্ট বি এর রাজ্য, যেটা কিনা বর্তমানে কিন্তু আর নেই, কারণ এটি অ্যামেন্ডমেন্টের মাধ্যমে, সংশোধনের মাধ্যমে কিন্তু এটিকে বাতিল করা হয়েছে। কারণ একটু আগেই তোমাদের সঙ্গে আমি আলোচনা করলাম যে এই পার্টের সংখ্যা কিন্তু প্রয়োজনে ইন ফিউচার বাড়তেও পারে আবার কমতেও পারে। তাহলে এই পার্ট 7 যেটি আগে এক্সিস্ট করত, এই পার্ট 7 কিন্তু এখন অমিটেড, অর্থাৎ এলিমিনেশন or omission of part B states in the first list, অর্থাৎ প্রথম তালিকার পার্ট বি এর রাজ্য যে রয়েছে সেটা কিন্তু বর্তমানে বাতিল করা হয়েছে। এরপর চলো দেখে নেওয়া যাক পার্ট 8-এ কি রয়েছে। পার্ট 8-এ রয়েছে কেন্দ্র শাসিত অঞ্চল, অর্থাৎ ইউনিয়ন টেরিটরিজ। তোমরা যদি একটি ভালো করে অবজার্ভ করো তাহলে দেখবে যে কি সিকোয়েন্সটা মেনটেন করছে। দেখো, সবার প্রথম কেন্দ্র সম্পর্কে আলোচনা করা হচ্ছে পার্ট 5-এ। কেন্দ্রর পর জিনিসটা আরেকটু ছোটতে নামলো, অর্থাৎ রাজ্য তালিকায় রাজ্যের কথা বলা হলো পার্ট 6-এ, এবং তারপর রাজ্যের পর বিষয়টা আরও একটু ছোট হয়ে এলো, কিন্তু কেন্দ্রশাসিত অঞ্চলের কথা বলা হলো পার্ট 8-এ। একটু যদি তোমরা ভালো করে অবজার্ভ করো তাহলে এই পার্টগুলো কিন্তু ইজ ভেরি ইজি টু রিমেম্বার। জাস্ট তোমরা একটু প্রতিদিন যদি পড়াশুনো করো এবং একবার যদি পার্টগুলো খুব ভালো করে ডাইজেস্ট করে নিতে পারো বা মাগাপ করে নিতে পারো, তারপর কিন্তু রিভিশন করলেই হয়ে যায়। এবং এরপরে যখন আমি তোমাদেরকে এক একটা পার্ট এবং এক একটি বিষয়ে ইন ডিটেল আলোচনা করব, তখন কিন্তু তোমরা ইন্টারলিঙ্ক করে সেক্ষেত্রে রিভিশনের ক্ষেত্রে খুবই কাজে লাগবে বা খুবই হেল্পফুল হবে। তাহলে এবার চলো নেক্সট পার্টে চলে আসা যাক। নেক্সট পার্ট হচ্ছে পার্ট 9, যেখানে পঞ্চায়েতের কথা বলা হয়েছে, অর্থাৎ পঞ্চায়েত ব্যবস্থার কথা বলা হয়েছে। এরপর নেক্সট পার্ট হচ্ছে 9A। 9A তে বলা হয়েছে
পৌরসভা বা মিউনিসিপ্যালিটির কথা। তাহলে এখানেও দেখো সিকোয়েন্সটা কিন্তু কিভাবে মেনটেন হচ্ছে। পার্ট 9-এ রয়েছে পঞ্চায়েত, পার্ট 9A-তে রয়েছে মিউনিসিপ্যালিটি এবং পার্ট 9B-তে রয়েছে সমবায় সমিতি, যাকে আমরা বলে থাকি কোঅপারেটিভ সোসাইটিস। এরপর চলে আসা যাক পার্ট 10। পার্ট 10-এ রয়েছে তফসিল ও আদিবাসী অঞ্চল, অর্থাৎ শিডিউলড অ্যান্ড ট্রাইবাল এরিয়াস। এরপর নেক্সট পার্ট হচ্ছে পার্ট 11, যেখানে কেন্দ্র ও রাজ্যগুলির মধ্যে সম্পর্ক, অর্থাৎ রিলেশনশিপ বিটুইন দ্য ইউনিয়ন অ্যান্ড দ্য স্টেটস, অথবা আমরা অন্যভাবেও বলতে পারি ইন্টার স্টেট রিলেশনের কথা কিন্তু বলা রয়েছে এই পার্ট 11-এ। নেক্সট পার্ট হচ্ছে পার্ট 12, আর্থিক লেনদেন, অর্থাৎ ফিনান্সিয়াল বা ফিন্যান্স, প্রপার্টি, কন্ট্রাক্টস অ্যান্ড সুইটস, SUITS, ফিন্যান্স, প্রপার্টি, কন্ট্রাক্টস অ্যান্ড সুইটস, এটি রয়েছে পার্ট 12-এ, অর্থাৎ আর্থিক লেনদেন, সম্পত্তি ও কন্ট্রাক্টের কথা বলা হয়েছে পার্ট 12-এ। নেক্সট পার্ট 13। পার্ট 13-এ বলা হয়েছে অন্তর্দেশিক বাণিজ্য, অর্থাৎ ট্রেড, কমার্স অ্যান্ড ইন্টারকোর্স উইদিন ইন্ডিয়া, অর্থাৎ ভারতবর্ষের ভিতরে যে অন্তর্দেশীয় বাণিজ্য বা আন্তর্দেশিক বাণিজ্যর কথা কিন্তু পার্ট 13-এ বলা হয়েছে। এবার চলো পার্ট 14-এ কি বলা হয়েছে দেখে নেওয়া যাক। পার্ট 14 অর্থাৎ 14 নম্বর পার্টে বলা হয়েছে কেন্দ্র ও রাজ্যের অন্তর্গত সেবা চাকুরি। কেন্দ্র বা রাজ্যের অন্তর্গত সেবা বলতে চাকুরির কথা বলা হয়েছে, অর্থাৎ সার্ভিসেস আন্ডার দ্য ইউনিয়ন অ্যান্ড দ্য স্টেটস। নেক্সট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে পার্ট 14A, অর্থাৎ 14A নম্বর পার্টে বলা হয়েছে ট্রাইব্যুনালের কথা। এই ট্রাইব্যুনাল নিয়ে আমি অলরেডি ভিডিও করেছি। তোমরা যারা ট্রাইব্যুনালের ওপর ভিডিওটি দেখোনি, তোমরা অবশ্যই ট্রাইব্যুনালের ভিডিওটি দেখে নিও, তাহলে তোমাদের কিন্তু কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট পার্ট হচ্ছে পার্ট 15, ভেরি ইম্পর্টেন্ট পার্ট। এই পার্টে নির্বাচন অর্থাৎ ইলেকশনের কথা বলা হয়েছে। নেক্সট পার্ট হলো পার্ট 16। পার্ট হচ্ছে পার্ট 16। পার্ট 16-এ নির্দিষ্ট কিছু বর্গের জন্য বিশেষ সুযোগ সুবিধার কথা বলা হয়েছে, অর্থাৎ স্পেশাল প্রভিশনস ফর সার্টেন ক্লাসেস। নেক্সট পার্ট হচ্ছে পার্ট 17, যেখানে সরকারি ভাষা অর্থাৎ অফিসিয়াল ল্যাঙ্গুয়েজের কথা বলা হয়েছে। নেক্সট পার্ট 18, ভেরি ইম্পর্টেন্ট পার্ট। এটি হচ্ছে এমার্জেন্সি প্রভিশন, অর্থাৎ জরুরি অবস্থা বা জরুরি ব্যবস্থা। এই জরুরি অবস্থার কথা কিন্তু আমাদের সংবিধানের জন্য খুবই ইম্পর্টেন্ট, এবং এই এমার্জেন্সি প্রভিশনের ওপর আমি এরপরে ভিডিও বানাবো, তোমরা কোনো চিন্তা করো না, এবং সেখানে তোমাদের ইন ডিটেল A to Z এমার্জেন্সি প্রভিশন রিলেটেড সমস্ত কিছু নিয়ে আলোচনা করব। নেক্সট পার্ট হচ্ছে পার্ট 19, যেখানে বিবিধ অর্থাৎ মিসেলেনিয়াস নিয়ে আলোচনা করা হয়েছে। নেক্সট পার্ট নাম্বার 20, ভেরি ইম্পর্টেন্ট। দেখো তোমাদের যেই পার্টগুলো ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু আমি বলে দিচ্ছি, এবং এই পার্টগুলো কিন্তু যেগুলো ইম্পর্টেন্ট তোমরা অবশ্যই মার্ক করে নেবে বা স্টার মার্ক করে নেবে। পার্ট 20, সংশোধনী অর্থাৎ অ্যামেন্ডমেন্ট। এই অ্যামেন্ডমেন্ট কিন্তু খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, এবং পরীক্ষায় কিন্তু এই অ্যামেন্ডমেন্ট কত নম্বর পার্টে রয়েছে সেটা প্রশ্ন করা হয়ে থাকে। নেক্সট পার্ট হচ্ছে পার্ট 21। পার্ট 21-এ রয়েছে অস্থায়ী ব্যবস্থা, অর্থাৎ টেম্পোরারি, ট্রানজিশনাল অ্যান্ড স্পেশাল প্রভিশনস। টেম্পোরারি, ট্রানজিশনাল অ্যান্ড স্পেশাল প্রভিশনস, এটা রয়েছে পার্ট 21-এ অস্থায়ী ব্যবস্থা। নেক্সট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে পার্ট 22, যেখানে শিরোনাম, আরম্ভ ও হিন্দি পাঠের কথা বলা হয়েছে, অর্থাৎ টাইটেল, কমেন্সমেন্ট, অথরিটেটিভ টেক্সট ইন হিন্দি অ্যান্ড রিপিলস। টাইটেল, কমেন্সমেন্ট, অথরিটেটিভ টেক্সট ইন হিন্দি অ্যান্ড রিপিলস।
তোমাদের বর্তমানে এই 25টা পার্ট যে রয়েছে তার মধ্যে কিন্তু এই 22টা পার্টই ইম্পর্টেন্ট, এবং তাদের মধ্যে যেগুলো সবথেকে বেশি ইম্পর্টেন্ট সেগুলো অলরেডি আমি বলে দিয়েছি। এই 22টা পার্ট পড়লেই হবে, 25টা পার্ট মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। তোমরা এই 22টা পার্টই খুব সুন্দর করে ডাইজেস্ট করো, কারণ বিয়েবাড়ির মেনুর মতো আগে দেখে শুরু থেকেই মনস্থির করাটা ঠিক হবে না, কারণ অনেক সময় সুরিলি কাবাব মেনু দেখে সুরো টপকে পরে বাঁধাকপি ভাজা খেতে হয়। তাই এক এক করে যখন আমরা এই পার্টগুলো সম্পর্কে আলোচনা করব, জিনিসপত্র আরো পরিষ্কার হবে। এই হোমরা ছোমরা নাম শুনে বা এই রকম তোমাদের পার্টের নামগুলো শুনে ঘাবড়ানোর কোনো প্রয়োজনীয়তা নেই। যখন আমরা এগুলো নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব, দেখব বিষয়গুলো কিন্তু খুবই ইজি, এবং খুব মাইনুটলি যদি অবজার্ভ করা হয়, তোমরা যদি ঠিকঠাক একদম কনসেপচুয়াল পড়াশোনা করো, তাহলে কনস্টিটিউশন ইজ নট আ টাফ সাবজেক্ট। এটা কিন্তু খুবই ইজি সাবজেক্ট, বাট ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড ইচ অ্যান্ড এভরি টপিক conceptually and fundamentally. With that, this is Prosenjit Sikdar signing out from Evolution, a Point of Success. Till we meet next, keep studying, keep watching and keep sharing. Don't forget to subscribe, like and comment. Bye. Take care.